হ্যালো বন্ধুরা, আপনারা কি জানেন যে এনসিআরবি ডেটা অনুযায়ী ভারতবর্ষে প্রত্যেক দিন 154টি করে কৃষক আত্মহত্যা করছেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা হয়তো জানেন না যে ভারতবর্ষে 2022 সালে 11,290 জন কৃষক আত্মহত্যা করেছেন, যেটি 2021 সালে ছিল 10,281। তাই বলা যেতেই পারে আপনারা যতক্ষণে এই ভিডিওটি দেখছেন ততক্ষণে হয়তো দেশের কোনো এক জায়গাতে একটি কৃষক আত্মহত্যা করে ফেলেছে। এছাড়া ফুড অ্যান্ড এগ্রিকালচার রিপোর্ট 2018 বলছে পুরো পৃথিবীতে যত মানুষ আছে তার 24% মানুষই ক্ষুধার্ত, তারা ঠিক মতো খেতে পান না, যার মধ্যে 14.5% হলো ইন্ডিয়ার মানুষ। এছাড়া ন্যাশনাল হেলথ সার্ভে অনুযায়ী ভারতবর্ষে প্রত্যেক দিন 19 কোটি মানুষ পয়সার অভাবে না খেয়ে ঘুমাতে যান। আরও জানা যায় ভারতবর্ষে প্রতিদিন 4,500 শিশু যাদের বয়স 5 বছরের নিচে তারা হয় অপুষ্টিতে ভোগে, না হলে ক্ষুধার্ত অবস্থায় মারা যান। একটা রিপোর্ট দেখলেই আপনারা এটি বিশ্বাস করতে সক্ষম হবেন। বর্তমানে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স অনুযায়ী টোটাল 125টি দেশের মধ্যে ভারতবর্ষের অবস্থান 111, যেখানে 2022 সালে ভারতবর্ষের অবস্থান ছিল 107। যেখানে প্রতিবেশী দেশ পাকিস্তান 102, বাংলাদেশ 81, নেপাল 69 এবং শ্রীলঙ্কার র্যাঙ্ক 60। রিপোর্ট আরও বলছে এদেশে 5 বছরের নিচে শিশু মৃত্যুর হার 3.1%। এছাড়া যথেষ্ট স্বাস্থ্যকর খাবার জোটে না 16.6% মানুষের। এছাড়া আরও বলা হয়েছে 15 থেকে 24 বছরের মহিলাদের মধ্যে রক্তাল্পতায় ভোগেন 58.1%। আপনারা হয়তো এতক্ষণে ভাবছেন যে আমি এরকম রিপোর্ট কেন দিচ্ছি, কারণ আজ থেকে ঠিক 10 বছর আগে আপনাদের বলা হয়েছিল अच्छे दिन आने वाले, सबका साथ सबका বিকাশ होने वाले। কিন্তু আদৌ কি কোনো বিকাশ হয়েছে? তাই চলুন আজকের ভিডিওতে জেনে নেব 10 বছরে আমাদের দেশ কোন কোন ক্ষেত্রে আগে গেছে এবং কোন কোন ক্ষেত্রে পিছিয়ে গেছে। চলুন দেখে নিই এই 10 বছরে মোদী সরকারের রিপোর্ট কার্ড এবং জেনে নিই এই মোদী সরকার দেশের কতটা ভালো করেছে এবং কতটা খারাপ করেছে। এগুলি জানার জন্য আমরা মোদী সরকারের বিভিন্ন কাজগুলিকে বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত করে আলোচনা করব এবং সেখান থেকে আপনারাই বুঝে নেবেন যে মোদী সরকার এই দেশের জন্য কতটা ভালো করেছে বা কতটা খারাপ করেছে। তাই চলুন আর দেরি না করে শুরু করা যাক। ইকোনমি। বিজেপির বড় নেতাদেরকে আপনারা বলতে শুনবেন আমাদের ভারতবর্ষের ইকোনমি 3 ট্রিলিয়ন ছাড়িয়ে এখন পৃথিবীর 5ম বৃহত্তম হয়েছে। আমাদের লক্ষ্য ভারতবর্ষের ইকোনমি 5 ট্রিলিয়ন করা, কিন্তু তাতে আমাদের ঠিক কতটা লাভ হয় সেটা আজকে আপনাদের জানাবো। কেন্দ্র সরকার আরও বলবে 2014-15 সালে ভারতের মাথাপিছু আয় ছিল 86,647 টাকা এবং 2022-23 অর্থবর্ষে তা বেড়ে দাঁড়িয়েছে 1,72,000। কেন্দ্রীয় সরকারি সংস্থা জাতীয় পরিসংখ্যান কমিশনের দাবি 99% বৃদ্ধি পেয়েছে দেশের মাথাপিছু আয়, অর্থাৎ পার ক্যাপিটা ইনকাম। তবে এর অর্থ ঠিক কী? দেশের নাগরিকদের গড় আয় বোঝাতে মাথাপিছু আয় গণনা করা হয়। দেশের মোট আয়কে মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলে মাথাপিছু আয় নির্ধারিত হয়। তবে ভারতের মতো 140 কোটির বেশি জনসংখ্যার দেশে শুধুমাত্র মাথাপিছু আয়ের ভিত্তিতে গড় সম্পত্তির হিসাব বোঝা স্পষ্ট নয়। অর্থাৎ মাথাপিছু আয় বৃদ্ধি পেলেও নাগরিকদের ক্রয় ক্ষমতার বৃদ্ধি দাবি করা যায় না। আবার অক্সফামের রিপোর্টে দাবি করেছে যে বিগত বছরগুলিতে আরও ধনী হয়েছেন দেশের ধনীরা। একই রিপোর্টে দেশের ধনসম্পদের বৈষম্য আরও প্রকাশ্যে আসে। 2022 সালে ফোর্বসের তালিকায় প্রকাশিত তথ্য অনুযায়ী ভারতে 100 কোটি ডলারের মালিকের সংখ্যা 166 জন। দেশের মানুষের ইনকাম বেড়েছে, তবে সেটা গরিবদের নয়। চলুন কিছু রিপোর্ট দ্বারা বুঝে নিই। আপনারা কি জানেন আমাদের দেশের সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানির প্রতিদিনের ইনকাম কত? হ্যাঁ, তিনি প্রত্যেক দিন 163 কোটি টাকা ইনকাম করেন, যেখানে একটা সাধারণ মানুষ শুধু 163 টাকা ইনকাম করতেই মাথার ঘাম পায়ে পড়ে যায়। ভারতের সেকেন্ড হাইস্ট কোটিপতি গৌতম আদানি, যার সম্পত্তি 2014 সালে ছিল 7.1 বিলিয়ন মার্কিন ডলার, সেখানে 2024 সালে তার সম্পত্তির পরিমাণ 84 বিলিয়ন ইউএস ডলার। সম্পত্তির পরিমাণ কিভাবে বেড়েছে আপনারাই খেয়াল করলে বুঝতে পারবেন। এদের সম্পত্তি যতই বাড়ুক তাতে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু কোশ্চেন একটাই, একটা সাধারণ গরিব লেবারের সম্পত্তির পরিমাণ ঠিক কতটা বেড়েছে এই 10 বছরে? উত্তর আপনারাই খুঁজবেন। জব বা চাকরি। মোদীজি ক্ষমতায় আসার আগে 2013 সালে আগ্রায় একটি র্যালিতে তিনি 1 কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু এখন চাকরির পরিবর্তে যুবকদের পকোড়া ভাজার পরামর্শ দিচ্ছেন। বর্তমানে ভারতবর্ষের আনএমপ্লয়মেন্ট রেট 7.6%। সিএমআই এর কনজিউমার প্রাইমেড হাউসহোল্ড সার্ভে অনুসারে ভারতে বেকারত্বের হার 2024 সালের ফেব্রুয়ারিতে 8% থেকে 2024 সালের মার্চ মাসে 7.6% নেমে এসেছে। গ্রামীণ বেকারত্বের হার ফেব্রুয়ারিতে 7.8% থেকে মার্চ মাসে 7.4% নেমে এসেছে। শহুরে বেকারত্বের হার 8.5% থেকে 8.2% নেমে এসেছে। এমনভাবে বোঝানো হচ্ছে যেন সবাইকে চাকরি দিয়ে দিয়েছে। তারপরেও আবার যে কয়েকজন চাকরি পাচ্ছে সেগুলো হয় টাকা দিয়ে, না হয় বাবা কাকা ধরে।
এবং যাদের টাকা নেই, যাদের বাবা কাকা পলিটিক্সে নেই, মার খাচ্ছে শুধু সেই সমস্ত গরিব ফ্যামিলির ছেলেরা। ভারতে শুধুমাত্র কোভিড-19 কারণে 19 মিলিয়ন বেতনভোগী লোক চাকরি হারিয়েছে। কোভিড-19 লকডাউন শুরু হওয়ার একটু পরে এপ্রিল থেকে মোট 18.9 মিলিয়ন বা 1.89 কোটি বেতনভোগী লোক ভারতে তাদের চাকরি হারিয়েছে। দ্য ওয়ার্কে দেওয়া একটি বিশেষ সাক্ষাৎকারে সিএমআই ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী মহেশ ব্যাস বলেছেন, ভারতের কর্মশক্তি যা সাধারণত কর্মরত লোকেদের সেট হিসাবে বোঝা যায় সেটি বাড়ছে না। সুতরাং যখন ভারতের জনসংখ্যা বাড়ছে এবং বিশেষ করে কাজের বয়সের সংখ্যা বাড়ছে, ভারতের শ্রম শক্তি সেই পরিমাণে বাড়ছে না। সুতরাং ভারতে এখনও বেশি লোক আছে কিন্তু চাকরি কম। রপ্তানিতে ভাটা। মিস্টার মোদির সবচেয়ে বড় স্লোগান ছিল মেক ইন ইন্ডিয়া, যার লক্ষ্য ছিল লাল ফিতার দৌরাত্ম্য কমিয়ে আর বিনিয়োগ বাড়িয়ে ভারতকে বৈশ্বিক উৎপাদনে পরিণত করা। যার লক্ষ্য ছিল এই খাত থেকে জিডিপির 25% নিশ্চিত করা, কিন্তু গত বছরে এটি আটকে আছে 15%। আর সবচেয়ে খারাপ খবর হলো এই খাতে কাজের সংস্থান গত 5 বছরে কমে অর্ধেক হয়েছে। 1 দশক ধরে রপ্তানি আটকে আছে $300 বিলিয়ন আশেপাশে। বরং প্রধানমন্ত্রী মোদির সময়ই বাংলাদেশের মতো ছোট কিছু প্রতিদ্বন্দ্বিতার কাছে কিছু বাজারের অংশীদারিত্ব ক্রমান্বয়ে হারিয়েছে ভারত। অবকাঠামো নির্মাণ। অবকাঠামো প্রতিষ্ঠান ফিডব্যাক ইনফ্রার সহ প্রতিষ্ঠাতা বিনায়ক চ্যাটার্জি বলেছেন, মিস্টার মোদির সরকার প্রত্যেক দিন গড়ে 36 কিলোমিটার সড়ক তৈরির কাজ করেছে, যা আগের সরকারের সময়ে ছিল 8 থেকে 11 কিলোমিটার। নবায়নযোগ্য বিদ্যুৎ দ্বিগুণ হয়েছে গত 5 বছরে। এখন 100 গিগাওয়াট উৎপাদন হলেও 2023 সাল নাগাদ লক্ষ্য ছিল 175 গিগাওয়াট। অর্থনীতিবিদরা অনেকেই মিস্টার মোদির জনপ্রিয় প্রকল্প যেমন লাখ লাখ নতুন টয়লেট তৈরি করা, গৃহঋণ, গরিবের জন্য গ্যাস ও পানিতে ভর্তুকি এগুলির প্রশংসাই করেছেন। যদিও বহু টয়লেটই ব্যবহৃত হচ্ছে না বা পানি সরবরাহ নেই, অর্থাৎ ভর্তুকি যে সুবিধা পেত মানুষ তাতে সংকটে ফেলেছে তেলের দাম বৃদ্ধি। কৃষিখাতে করণীয় অনেক কিছুই বাকি। ভারতের কর্মে নিয়োজিত জনগোষ্ঠীর অর্ধেকেই দেশটির কৃষিখাতে সম্পৃক্ত, কিন্তু এটি জিডিপিতে অবদান রাখে কমই। এজন্যই অনেকে মনে করেন ভারতের কৃষিখাতের সংস্কার দরকার। কৃষিখাত সম্পর্কিত নতুন একটি আইন নিয়ে মাসের পর মাস প্রতিবাদে বিক্ষোভ করেছে কৃষকরা, কারণ তাদের ভয় যে তারা আরও আয় হারাবেন। মিস্টার মোদি অবশ্য এটি প্রত্যাখ্যান করেছেন। তবে অর্থনীতিবিদ অধ্যাপক আর রামাকুমার বলেছেন, সরকারের উচিত কৃষিকে সাধ্যের মধ্যে আনা ও আরও লাভজনক করতে আরও অর্থ ব্যয় করা। নগদকরণ সাপ্লাই চেনকে ধ্বংস করছে, আর জিএসটি 2017 সালে মূল্যবৃদ্ধিতে ভূমিকা রেখেছে। আবার কোভিড লকডাউন জনিত অর্থনৈতিক ব্যথা উপশমে সরকার কমই কাজ করছে তিনি বলেছেন। মিস্টার রানারে বলছেন, সমাধান কিছুটা কৃষির বাইরে। অন্য খাতাগুলো উদ্বৃত্ত শ্রমিকের ভার নিতে পারলে কৃষি ভালো করে, কিন্তু সেটি হওয়ার জন্য দরকার ব্যক্তি খাতে বিনিয়োগ, যা এখন 16 বছরের মধ্যে কম। আর বিশেষজ্ঞদের মতে এটি মোদি সরকারের জন্য সবচেয়ে বড় অর্থনৈতিক চ্যালেঞ্জ। তাই বন্ধুরা, আপনারা দেখলেন মোদি সরকারের 10 বছরের রিপোর্ট কার্ড। এখন আপনাদের কি মনে হচ্ছে, মোদি সরকার 10 বছরে দেশে ঠিক কতটা উন্নত করেছে বা দেশকে কতটা ধ্বংস করেছে? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।